পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 30 এর প্রথমাংশ। হে অরুণ, কি অবস্থা তোর? জানি ভালো নয়। ভালোবাসার মানুষকে অন্য কেউ রেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিলে প্রেমিক হিসেবে তা মেনে নেওয়া খুব কঠিন। আমি জানি ভাই, সাথে এটাও জানি কারো ছোট বোনকে ধর্ষণ করলে তার বড় ভাইয়েরও মারাত্মক কষ্ট হয়। কি ভাবছিস অনামিকার বড় ভাই কোথা থেকে আসলো? ওরও একটা বড় ভাই ছিল অরুণ, শুধু তুই জানতি না। একটা মজার কাহিনী শুনবি? কাহিনীটা আমার জন্য দুঃখের হলেও তোর জন্য মজারই হবে। আমার দুঃখে তুই অরুণ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকিস, এ কথা তো নতুন নয়। আজ যদি অনামিকা বেঁচে থাকতো তবে তুই ফাটিয়ে এনজয় করতে পারতি। আমার উপর তোর খুব রাগ, তাই না অরুণ? কেন এত রাগ? আমি অনামিকার ধর্ষক বলে? আমি অনামিকাকে মেরে ফেলেছি বলে? শুধু রাগ না, একদম মেরে ফেলতে ইচ্ছে করছে আমাকে, তাই না? মজার ব্যাপার হলো তোকে আর কষ্ট করে আমাকে মারতে হবে না। আমি নিজেই মরে যাওয়ার হাজারখানা ব্যবস্থা করেছি, যাকে বলে একদম পিওর ব্যবস্থা। এদিক ওদিক হওয়ার কোনো সুযোগই নেই। একটু খুশি করতে পারলাম কি তোকে? একটুও না, অনেকটাই খুশি করতে পেরেছি, তাই না? এসব থাকুক, যা বলছিলাম কাহিনীটা তবে শুরু করি। কি বলিস? তুই আমার এমন এক বন্ধু ছিলি যে আমার ভালো দেখলেই জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে যেতি। আমার প্রতি তোর এতটাই বিতৃষ্ণা ছিল যে তুই এভিজানের মায়ের সাথে প্ল্যান করে এভির বাবার মিথ্যে মৃত্যুর অপবাদ আমার উপর চাপিয়ে দিয়েছিলি। অর্থাৎ তোরা দুজন এভিকে বুঝিয়েছিলি আমি নাকি এভিজানের বাবাকে মারতে চেয়েছি। যদিও এভির বাবাকে আমার পছন্দ ছিল না, কিন্তু তাকে আমি মারবো কেন বলতো? এভি দুঃখ পাবে এমন কাজ আমি জ্যাক বরাবরই অ্যাভয়েড করতাম। আর তোরা কত বড় মিথ্যা অপবাদ আমার উপর দিয়ে দিয়েছিলি। মিসেস আসমানি নাওন আমার ভীষণ অপছন্দ করত। তার দিক থেকে এমন বিহেভ আমি মানতে পারলেও তোর থেকে এরকম বিহেভ মানতে পারছিলাম না। তুই জানতি আমি এভিকে নিয়ে কত সিরিয়াস ছিলাম, অথচ আমার সাথে সামান্য হিংসা করতে গিয়ে তুই আমার আর এভিজানের মাঝে কত বড় ফাটল তৈরি করেছিলি অরুণ। আমি ভেবেছিলাম তুই উপরে উপরে আমাকে দেখতে না পারলেও ভেতরে ভেতরে আমাকে একটু হলেও বন্ধু ভাবিস, ঠিক যেমনটা আমি তোকে ভাবতাম। তুই বরাবরই ভাবতি আমি তোকে আমার শত্রু মনে করি, অথচ এভির পরে তুই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি অরুণ। কিন্তু আমি তোর বন্ধু কখনোই ছিলাম না। তুই কি জানিস অরুণ, একদিক থেকে বিবেচনা করলে আমি আমার সন্ধ্যাপ্রাণকে হারানো আর আমার সন্ধ্যাপ্রাণ এভিজানের বউ হয়ে যাওয়া, এসবের পিছনে আমার বাবার পাশাপাশি আসমানি নেওয়ান আর তুইও সমানভাবে দোষী। তোরা যদি সেদিন আমার উপর মিথ্যে অপবাদ না দিতি তাহলে আমার আর এভিজানের মাঝে কোনো ঝামেলা হতো না। আমি আমার বাবাকে অনিচ্ছাকৃতভাবে মারলেও আমাকে এত বছর জেলে কাটাতে হতো না, কারণ এভিজান আমার পাশে থাকতো আর ও আমাকে একদিনও জেলে কাটতে দিত না। কিন্তু তোরা আমাদের মাঝে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দেওয়ায় এভিজান আমার উপর অভিমান করে বছরের পর বছর কাটিয়ে দিল। আমাকে ছাড়া বিয়েও করে নিল, তাও আবার আমারই প্রাণকে। আমি জানি এভিজান যদি জানতো সন্ধ্যাই আমার প্রাণ, তবে ও কখনোই আমার সন্ধ্যা প্রাণকে বিয়ে করতো না। বছরের পর বছর এভিজান যেভাবে আমার জন্য আমার সন্ধ্যা প্রাণকে খুঁজে বেড়াতো, আবারও সেভাবেই আমার সন্ধ্যা প্রাণকে আমার জন্য আগলে রাখতো। কিন্তু এসবের কিছুই হলো না। তোর হিংসা আমার বুক থেকে আমার প্রাণকে কেড়ে নিয়েছে অরুণ। আল্লাহ তোর মতো বন্ধু কাউকে না দেখ। কিন্তু মজার ব্যাপার কি জানিস? তোর মতো বেঈমান বন্ধুর জন্য আমি পাহাড় সম সুখের আয়োজন করেছিলাম। জেল থেকে ফিরে বেরিয়ে বাংলাদেশে আসার পর অনামিকার সাথে আমার খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছিল। যাদের কেউ থাকে না তারা যে কোনো সম্পর্কের ভীষণ লোভী হয়। আমার তো তেমন কেউ ছিল না। যখন দেখলাম একটি মেয়ে নিঃশব্দে আমার ছোট বোনের আবদার নিয়ে আমার কাছে আসছে, আমি তো সম্পর্কে গড়ে তোলার লোভী, তাই আমি খুশি হয়ে তাকে সুযোগ দিলাম। আর তারপর হুট করে আমাদের মাঝে ভীষণ সুন্দর একটি ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে গেল। হঠাৎ একদিন জানতে পারলাম তোর আর অনামিকার কাহিনী। কথাটা জানার পর প্রচণ্ড রাগ হয়েছিল, কারণ তোর মতো বেঈমান কেন আমার পাতানো বোন অনামিকার ভালোবাসার মানুষ হতে গেলি। খোঁজ নিয়ে দেখলাম তুই তখনও অনামিকার জন্য দেবদাস। ইচ্ছে করলো তোর ভালোবাসাকে একেবারে জ্যান্ত পুঁতে দিতে, কারণ আমার প্রাণকে হারানোর পিছনে তুইও শতভাগ দায়ী। কিন্তু দুঃখের বিষয় হলো তোর ভালোবাসার মানুষ ততদিনে আমার বোন হয়ে গিয়েছে। আমি আমার বোনকে কিভাবে মারবো বল? দেখলাম অনামিকা তোকে নিয়ে ভীষণ সিরিয়াস। আমি ভাই হয়ে কি করে ওর ভালোবাসা আলাদা করতাম? যে দুঃখ কষ্ট আমি বছরের পর বছর পড়েছি, সেই দুঃখ কষ্ট আমি আমার বোনটাকে কিভাবে দিতাম? তোর উপর আমার বহুত ক্ষোভ অরুণ, কিন্তু তোকেই বা এত দুঃখ দিতাম কিভাবে? হাজার হোক,
তুই আমার বন্ধু। আরে জানি জানি আমি তোর কেউ না, কিন্তু তুই তো আমার বন্ধুই ছিলি। আর তাই আমি তোদের আলাদা করার বদলে তোদের মধ্যকার ঝামেলা মেটাতে চাইলাম। অনামিকাকে বোঝালাম তুই সত্যি অনামিকাকে ভালোবাসিস। তোর সব খবরাখবর অনামিকাকে দিতাম। অনামিকা যখন দেখলো তুই সত্যি অনেক বদলে গিয়েছিস, মেয়েদের থেকে অনেক ডিস্টেন্স তৈরি করে চলিস, অনামিকাকে নিয়ে ভাবতেই তোর দিন যায়, তখন সে তোকে চেয়ে বসে আমার কাছে, সবকিছু ঠিক করে দিতে বলে। আমি নিঃশব্দে তার আবদার মেনে নিই। তোদের এক হওয়ার জন্য হাজারটা রাস্তা খুলে দিই। তোদের বিয়ের জন্য রিসিপশন ঠিক করি। অনামিকা আর তোর জন্য আমার পছন্দ অনুযায়ী বিয়ের মার্কেট পর্যন্ত করি। তোরা একসাথে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী মার্কেট করবি বলে সব ব্যবস্থা করে রাখি। অনামিকা মারা যাওয়ার আগের দিন আমি এসবে অনামিকাকে জানাই। অনামিকাও আমার উপর ভীষণ খুশি ছিল। গত মাসে তোর আর অনামিকার জন্য একটি দোতলা বাড়ি বানিয়েছিলাম। বড় ভাই হিসেবে বোনের বিয়ে উপলক্ষে বাড়িটি বোনকে গিফট করতে চেয়েছিলাম। শুধু এই বাড়িটার কথা অনামিকাকে বলা হয়নি, ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে তোদের দুজনকে একসাথে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব, কিন্তু সে সুযোগ আর হলো কই। আমার সারপ্রাইজ রিভিল করার আগেই অনামিকা আমি সহ আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি ভাবছিস অনামিকার বড় ভাই কখনোই অনামিকার ধর্ষক হতে পারে না, তাই তো? তাহলে আমি কেন এসব মিথ্যে ভার মাথায় নিলাম? প্রশ্নের উত্তর খুব সহজ। তোর হাতে যখন আমার এই চিঠি পৌঁছাবে তখন তুই আমাকে বাঁচাতে ছুটে আসবি। আর আমি তো বাঁচতে চাই না অরুণ। তোদের কাছে অপরাধী না হলে তো তোরা এত সহজে আমার থেকে মুখ ফিরিয়ে নিতি না। আর তখন আমার মরে যাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ আমি অনামিকা থেকে শুরু করে আসমানি নাওয়ান, ডক্টর নিয়াজ, রিহান কাউকেই মারিনি। এসব জানার পর তোরা দয়া করে আমাকে বাঁচতে দিবি, আমি জানি, কিন্তু আমার তো মৃত্যু প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আর তাই এত কিছু করলাম। আমার ছোট বোনের রেপিস্ট নাকি আমি? কথাটা কতটা ঘৃণিত তুই বুঝতে পারছিস অরুণ? সবার মৃত্যুর ভার বইতে যতটা না কষ্ট হয়েছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্ট হয়েছে বোনের নামে এসব মিথ্যে ভার বইতে। জানিস অরুণ, অনামিকাকে নিয়ে কথাটা এভিকে বলার পর আমার মনে হচ্ছিল আমি নিজের শরীরের চামড়া নিজেই ছেড়ে লবণ লাগিয়ে দিই। আমার পুরো শরীর ঘৃণায় রিরি করছিল। এত কিছুর পরও আমি এই বৃষ্টি অপবাদ নিজের উপর নিয়েছিলাম। কেন জানিস? কারণ আমার যে কোনো মূল্যে মৃত্যুর প্রয়োজন। এই যে আর একটু পর তোর বন্ধুর ছেলে সৃজনকে নিয়ে খেলবো, এভিজান অতিষ্ঠ হয়ে যাবে। এতগুলো অন্যায় অপরাধের দায় প্লাস এতগুলো মানুষের খুনি, সর্বশেষে সৃজনের খুনি হতে চাইলে এভিজান আমাকে না মেরে কোথায় যাবে বল? অবশেষে আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এটাই ছিল তোর জন্য সবচেয়ে বড় খুশির খবর। ও হ্যাঁ, আরেকটি খুশির খবর হলো এভিজান আমাকে আর ভালোবাসে না অরুণ, প্রচণ্ড ঘৃণা করে। যেটা তোর বহু বছরের মনের বাসনা ছিল, অবশেষে তুই জিতে যাচ্ছিস। এবার খুশি হয়েছিস তো অরুণ? জানি আমার এই পরিণতিতে তুই অরুণ সবচেয়ে বেশি খুশি। যদি অনামিকা আমার বোন হওয়ার আগে আমি জানতে পারতাম অনামিকা তোর ভালোবাসার মানুষ, অথবা তোর ভালোবাসার মানুষ অনামিকা না হয়ে যদি অন্য কেউ হতো, তবে তার জায়গা এই জমিনে হতো না অরুণ। আমি জ্যাক অনামিকার চেয়েও তার করুণ পরিণতি করতাম। পুরো পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে তোর ভালোবাসার মানুষের গায়ে কলঙ্ক লাগিয়ে দিতাম। আর তারপর আমি জ্যাক পৃথিবীকে সাক্ষী রেখে তোর ভালোবাসার মানুষকে জীবন্ত কবর দিতাম। তাহলে এই পৃথিবীতে কোনো বন্ধু তোর মতো বেইমানি করার আগে 1000 বার ভাবতো। কি ভাবছিস আমি এত খারাপ কেন? আমি জানি তুই এই মুহূর্তে এটাই ভাবছিস, আর আমি এটা লিখছি আর তোর ভাবনার কথা চিন্তা করে হাসছি। আমি মাফিয়া কিং জ্যাক ডালটন। আমাকে ভালো মানুষ ভেবে ভুল করার কোনো প্রয়োজন নেই অরুণ। তুই মাঝে মাঝে আমার নামে অনেক কিছু বলে অভিযানের কান ভাঙাতিস, যার মধ্যে একটি ছিল যেটি ভালো মানুষ নয়। হা, তোর এই কথাটা চরম সত্য অরুণ। আমি মানুষটা ভালো নই। আমি মানুষের সাথে পাশবিক আচরণ করতে বিন্দুমাত্র কার্পণ্য করি না, কখনো করিও নি। এই যেমন সৌম্যর বন্ধু রিহান আমার কাছে 1 সপ্তাহ ছিল। খোঁজ নিলে বুঝতে পারবি 1 সপ্তাহে ওকে কোন জাহান্নাম থেকে ঘুরিয়ে এনেছি। এটা তো হওয়ারই ছিল। ও আমার সন্ধ্যা প্রাণের দিকে নজর দিয়েছিল। ওকে কি করে ছেড়ে দিই বলতো? ভাবলাম মেরে দিব, কিন্তু এখানে আরেকটি মজার ব্যাপার আছে। আর সেটা হলো আমি নির্দিষ্ট কয়েকজন মানুষের প্রতি পাশবিক আচরণ করতে পারি না। ঠিক যেমন অনামিকা আমার ছোট বোন বলে তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে হাজারটা ব্যবস্থা করেছি, যদিও জানি আমার নামে বন্ধু অরুণ একটা নিমক হারাম। ওদিকে সৌম্যকে বিশ্বাসঘাতক জেনেও ওকে পুরোপুরি ধ্বংস করতে পারিনি। আর সেই একই কারণে সৌম্যর বন্ধু রিহানকেও ছেড়ে দিতে হলো। সৌম্য আমার ছোট ভাই। আমি আমার বন্ধু এভিজানকে হারানোর ব্যথা পেলেও আমার ছোট ভাই সৌম্যকে সেই ব্যথা দিতে চাইনি।
ঠিক যেমন এভিজান আমার প্রাণকে বিয়ে করার পরও ওর প্রাণ কেড়ে নিতে পারিনি, তুই আর আসমানি নওয়ান ইনডাইরেক্টলি আমার প্রাণকে কেড়ে নেওয়ার পরও তোদের ক্ষতি করতে পারিনি। যাদের জন্য আমার জীবন নরক, তারা প্রত্যেকেই একই সূত্রে গাঁথা, যে সূত্রটুকুই ছিল আমার জীবনের সবচেয়ে আপন। তাদের ধ্বংস করতে আমি বারবার ব্যর্থ হয়েছি। সবশেষে হার মেনে নিয়ে এই দুনিয়ার মাঠ থেকে পরাজিত সৈনিকের ন্যায় বিদায় নিচ্ছি। তোকে একটা সিক্রেট বলি, রেহান যদি আবারও আমার সন্ধ্যা প্রাণের দিকে চোখ তুলে তাকায়, সেই দিনই ওর মৃত্যু হবে। কি ভাবছিস আমি মরে গেলে রিহানকে কে মারবে? যদি সত্যি এটা ভেবে থাকিস তবে আমি একটু হেসে নিই। আমি জ্যাক ডাল্টন কাঁচা কাজ করি না, আর এই জন্যই আমার কাছের মানুষ এভিজান এত চেষ্টা করেও আমাকে ধরতে পারেনি। আমি মারা গেলেও আমার ছায়া তোদের পিছু ঘুরঘুর করবে যতদিন তোরা বাঁচবি, আর এটা আমার বুদ্ধির পাওয়ার। ধীরে ধীরে বুঝতে পারবি। শেষ একটি কথা, যে বক্সে খণ্ডিত করা মরদেহ দেখতে পাচ্ছিস, এ একজন ড্রাইভার। যে গাড়িতে অনামিকার রেপ্ট হয়েছে, সেই গাড়ির ড্রাইভার ছিল লোকটা। আমি তাকে মেরে তোকে ছোট্ট একটি উপহার পাঠালাম। এখন ভাবছিস এ যদি ড্রাইভার হয় তাহলে অনামিকার রেপিস্টকে, আর আমি অনামিকার রেপিস্টকে না মেরে ড্রাইভারকে কেন মারলাম? সব বলছি, ওয়েট। অনামিকার রেপিস্ট আমার সৎ ভাই অ্যালেক্স। কি চমকে গেলি? চমকানোর কিছু নাই। আমার সৎ ভাইকে ভালো মানুষ ভাবার দরকার নেই, তাহলেই চমকাবি না। এখন ভাবছিস আমি কেন আমার সৎ ভাইকে মারলাম না, ওকেও মারতে গিয়ে হেরে গিয়েছি কিনা? যদি এমন ভেবে থাকিস তবে আমি হাসছি। এর উত্তর আমি অ্যালেক্সকেই সঠিক সময় দিব। আগেই বলেছি আমি জ্যাক ডাল্টন কাঁচা কাজ করি না। তোকে বলছি অরুণ, অ্যালেক্স তোর ভালোবাসার মানুষের রেপিস্ট। শাস্তিটা তুই দিয়ে যতটা শান্তি পাবি, আমি দিলে ততটা শান্তি পাবি না। আর তাই অ্যালেক্সকে তোর উপর ছেড়ে দিয়ে গেলাম। ওকে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনার দায়িত্ব তোর অরুণ। কথাটা আসলেই সত্য অরুণ। আমি কখনো তোকে আর অনামিকাকে আলাদা করতে চাইনি, চেয়েছি তোদের এক করতে, কিন্তু ভাগ্য তোদের সাথ দিল না। আমার কি মনে হয় জানিস, তুই ইনডাইরেক্টলি আমার প্রাণকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিস, তো তাই সৃষ্টিকর্তা তোর বুক থেকে তোর অনামিকাকে কেড়ে নিয়েছে। অথচ মাঝখান থেকে অনামিকার মৃত্যুতে আমিও ভীষণ কষ্ট পেয়েছি। যার সাথে যাই হোক না কেন, ফলাফলে আমি জ্যাক দুঃখ পাবই। আহা, আমার নিয়তি। সবশেষে আমার মৃত্যুর সংবাদের মাধ্যমে তোকে অফুরন্ত খুশি করে এই দুনিয়া ছাড়ছি। বাই বাই অরুণ। অরুণ আর অনামিকার জন্য জেডির বানানো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অরুণ, হাতে সেই চিঠি, যেটা গত 7 দিন আগে জেডির পাঠানো বক্স ভরা ড্রাইভারের খণ্ডিত মরদেহর পাশে এক কোনায় পড়েছিল। অরুণ আজ দ্বিতীয়বারের মতো চিঠিটা পড়ল। তার আর অনামিকার জন্য জেডির বানানো সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে দু চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে চিঠির উপর পড়ে। চিঠিটি পুরো ভিজে একাকার হয়ে গিয়েছে। সকালের রোদ হলে দুপুরের রোদ দুনিয়ার বুকে পদার্পণ করার পথে। মিটিমিটি বাতাস অরুণের গা ছুঁয়ে দিচ্ছে। সামনে সফেদ রঙের খুব সুন্দর একটি দোতলা বাড়ি, আশেপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো, চারিদিকে নিস্তব্ধ শুনশান পরিবেশে জেডি অরুণ আর অনামিকার জন্য একটি বাড়ি বানিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই বাড়ির মালকিন সহ সারপ্রাইজ হওয়ার কথা মানুষটা এই দুনিয়ার বুকে আর নেই। অরুণ দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলল, ধপ করে পড়ে গেল দোতলা বাড়িটির সামনে। দু হাঁটু এসে ঠেকল ঘাসের উপর। অরুণ চিঠিটি সহ দু হাতের মাঝে তার বিধ্বস্ত মুখ লুকালো। বাচ্চাদের মতো ফুপিয়ে উঠে বিড়বিড়িয়ে আওড়ালো, একবার সরি বলার সুযোগটুকুও দিলি না রে জেডি। এবার আমি কার কাছে ক্ষমা চাইব? আমার অপরাধ তো তোকে ঘিরে। কেমন আছিস প্রাণ? রাগ করলি নাকি? এভিজান তোর স্বামী হওয়ার পর তো এই নাম তোর আরও সহ্য হয় না, আমি জানি প্রাণ। তবুও তোকে এই নামে সম্বোধন করছি। এই শেষবার বিশ্বাস কর, আর কখনো ভুল করেও এই নাম মুখে নেব না। সেই সুযোগটাই তো আর পাবো না। হায়াত ফুরিয়ে ফেলার হাজারটা ব্যবস্থা করে ফেলেছি, সফল হব জানি। জানিস প্রাণ, তোকে ঘিরে লক্ষ কোটি স্বপ্ন বুনেছিলাম আমার মনে। মজার ব্যাপার কি জানিস, আমার প্রাণকে ঘিরে সব স্বপ্নের সাক্ষী তোর স্বামী আকাশ আর আমার বন্ধু এভিজান। সেসব তোকে আর না বলি, তোর সাথে খুব অল্প কথাই বলবো, কারণ এভিজান খুব হিংসুটে বুঝলি। তোর সাথে কথা বলা যত দীর্ঘ হবে, এভিজানের বুক ব্যথা তত বাড়বে। তাই তোর সাথে খুব বেশি কথা বলা ঠিক হবে না আমার। তোর মনে আছে প্রাণ, ছোটবেলায় তোকে বলেছিলাম এমন কোনো দিন আসবে না যেদিন আমি অধীর তোকে বিয়ে করতে চাইবো না। তুই মিলিয়ে দেখ প্রাণ, সত্যি এমন দিন আসেনি। তুই যখন অবুঝ ছিলি তখনও আমি তোকে চাইতাম, আর তারপর তুই এখন এক বাচ্চার মা হয়ে যাওয়ার পরও আমি শুধু তোকেই চেয়েছি। আমি আমার কথা রেখেছি প্রাণ, কিন্তু তুই তোর কথা রাখিসনি। তোর অবুঝপনার অজুহাত দিয়ে তুই আমার থেকে পালিয়ে গিয়েছিস, আর আমি হারিয়ে ফেলেছি আমার প্রাণকে। কাগজের লেখাগুলো পড়ে সন্ধ্যার দুহাত কাঁপতে লাগলো।
লেখা কাগজের উপর কিছু কথোপকথন অস্পষ্টভাবে ফুটে উঠল বলে মনে হলো। সন্ধ্যা, তুমি আমাকে কতটা ভালোবাসো অধীর ভাইয়া? অধীর, যতটা ভালোবাসলে তোর জন্য এই জীবন কুরবান করতে আমাকে একবারও ভাবতে হবে না। আমি তোকে ততটা ভালোবাসি সন্ধ্যা প্রাণ। সন্ধ্যা, মিথ্যুক তুমি। অধীর, ভালোবাসা কেমন হয় জানিস? কেমন হয়? পবিত্র হয়। আর আমি অধীর আমার পবিত্র ভালোবাসা নিয়ে কখনো মিথ্যা বলি না। যদি কখনো সুযোগ হয় তবে অবশ্যই খুব যত্ন করে এর প্রমাণ দিয়ে দিব। কল্পনায় ঘেরা কথোপকথনগুলো মনে করতে গিয়ে সন্ধ্যার দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে কাগজটির উপর পড়ল। সন্ধ্যা কয়েকবার পলক ঝাপটে আবারও চোখ রাখলো লেখার উপর। আমি ভালো মানুষ কখনোই ছিলাম না সন্ধ্যা প্রাণ। এভির জায়গায় অন্য কেউ তোর হাজবেন্ড হলে তার জায়গা আজ মাটির তলায় হতো। তোর ভালোবাসা আমি অধীর জোর করে আদায় করে নিতাম। সে ক্ষমতা আমার বরাবরই ছিল, কারণ আমি খারাপ। কিন্তু আমি হেরে গিয়েছি। তোর হাজবেন্ড আমার সবচেয়ে প্রিয় বন্ধু এভিজান বলে। আমি অধীর এমনি এমনি কখনো কারো কাছে হার মানিনি, কিন্তু আমি বন্ধুত্বের কাছে হার মেনেছি। যখন আমার পাশে কেউ ছিল না, তোকে সৌম্যকে কাউকে চিনতাম না, তার অনেক আগে থেকেই এভিজান আমার লাইফে ছিল। আমার দুর্দিনের একমাত্র সঙ্গী এভিজান ছিল। তার কাছে হার মেনেছি আমি। এভিজানের ঋণ আমি এক জীবনে শোধ করতে পারবো না। আর তাই অন্তিম পর্বে এসে সামান্য স্যাক্রিফাইস করে গেলাম। এভিজানকে জিতিয়ে দিয়ে গেলাম। নিজেই নিজেকে হারিয়ে দিলাম। আর কোনো লেখা নেই। সন্ধ্যা জেরির থেকে পাওয়া ছোট্ট চিঠিটা আলতো করে হাতে রেখে দিল বেলকুনির কোনায় পাতা টেবিলের উপর। দুহাতে বেলকুনির রেলিংয়ের উপর ঠেকিয়ে তাকালো আসমানি নায়নের পাশের কবর জেরির কবরের দিকে। টকটকে দু চোখ বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে মেয়েটার। দুপুরের কড়া রোদ সন্ধ্যার মুখে এসে পড়েছে, কিন্তু সন্ধ্যার সেদিকে খেয়াল নেই। সে জেরির কবরে দৃষ্টি রেখে ভাঙা গলায় বলতে লাগলো, তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত নোংরা খেলা খেললে। তোমার বন্ধু স্মৃতি না ফিরুক এর জন্য কত কিছু করলে, কারণ তোমার বন্ধু যেন দুঃখ না পায়, চুপচাপ আমার থেকে সরে যায়। আর তারপর একদিন তুমি ব্যর্থ হয়ে তোমার বন্ধুকে জিতিয়ে দিয়ে তোমার বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য তার হাতে মৃত্যু লিখলে। আর আমি অভাগীর কথা কে ভাবলো? না তুমি ভাবলে, আর না তো তোমার বন্ধু ভাবলো। তোমার কর্মকাণ্ডের জন্য আমি আমার স্বামীর সাথে একটা বছরও সংসার করতে পারিনি। আমার বাচ্চাটা পেটে নিয়ে আমি আমার স্বামীর হাতে থাপ্পড়ের উপর থাপ্পড় খেয়েছি, পেয়েছি কত শত তিরস্কার। একটা সময় হার মেনে নিয়ে আমার বাচ্চাটাকে এক হাতে বড় করেছি। এত কিছুর পর ফলাফল পেয়েছি আমার স্বামী বন্ধুর জন্য আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জীবনের এ পর্যায়ে এসে আমার আর কোনো আফসোস নেই। আফসোস শুধু একটাই, আমি আর আমার সৃজনকে আল্লাহ কেন মৃত্যু উপহার দিল না। প্রতিদিন কত মানুষ মরে যায়, আমি কেন মরে যাই না? কোন পাপের ফলে আল্লাহ আমার জীবন এত দীর্ঘায়ু করেছে? কথাগুলো বলতে সন্ধ্যা কান্নায় ভেঙে পড়ে। ধীরে ধীরে বেলকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসে পড়ে। রেলিং মাথা ঠেকিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদে মেয়েটা। গত এক সপ্তাহ যাবৎ আকাশ লকআপে। সন্ধ্যা যে কদিন আকাশের সাথে দেখা করতে গিয়েছিল, কিছু না কিছু জিজ্ঞেস করেছিল প্রতিবার, আকাশ ছিল নিরুত্তর। দুঃখের বিষয়, আকাশ চোখ তুলে একবার সন্ধ্যার দিকে তাকায়নি পর্যন্ত। অথচ সৃজন থাকলে আকাশ সৃজনের সাথে একদমই স্বাভাবিকভাবে কথা বলেছে। সন্ধ্যা আকাশকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু আকাশ বিরক্ত হয়েও কখনো সন্ধ্যার দিকে ফিরে তাকায়নি। সন্ধ্যা না পেয়ে জেলখানার ভেতর দিয়ে হাত বাড়িয়ে দিত, আর তখন আকাশ নিঃশব্দে সেখান থেকে উঠে গিয়ে এমন জায়গায় বসতো যেখান থেকে সন্ধ্যা আকাশকে দেখতেও পেত না। সন্ধ্যা কত করুণ কণ্ঠে ডাকত। আশেপাশের মানুষ কেমন করে যেন তাকাতো সন্ধ্যার দিকে। পুলিশ এসে বলতো সন্ধ্যার সময় শেষ, কিন্তু আকাশ আর সন্ধ্যার সামনে আসতো না। এভাবেই গত এক সপ্তাহ পেরিয়ে গেল। প্রায় অনেকটা সময় পর সন্ধ্যা নিজেকে সামলে নিল। দুহাতে চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরে এসে দেখলো সৃজন ঘুমিয়ে। অনেক সকালে উঠেছিল, এজন্য আবারও ঘুমিয়েছে। সন্ধ্যা ওয়ার্ড্রোব থেকে একটু ওড়না বের করে মাথায় চাপলো। কাঁধে সাইড ব্যাগ ঝুলিয়ে ঘরের দরজা চাপিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কাজের মেয়েকে বলে গেল সৃজনকে দেখে রাখতে। উদ্দেশ্য জেলখানা, যেখানে আকাশ আছে। প্রতিদিন ব্যর্থ হয়ে ফিরে এসেও সন্ধ্যার মন ক্ষান্ত হয় না। সে নিয়ম করে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। সেলের ভেতর একটি চেয়ারে বসিয়ে রেখেছে আকাশকে। সামনে বসা ওসি। গতকাল ট্রান্সফার হয়ে এই থানায় এসেছে। সে আকাশের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, হাতে একটি মোটাসোটা লাঠি। তার চোখে মুখে প্রফুল্লতা, দেখে বোঝা যাচ্ছে আকাশকে কারাদণ্ডে দেখে সে ভীষণ খুশি। হঠাৎই ওসি এগিয়ে এসে ডান হাতে আকাশের চুলের মুঠি শক্ত করে ধরে। দুর্বল নেতিয়ে পড়ে আকাশ দু চোখ টেনে তোলে। মুখের অবস্থা বিধ্বস্ত। কিছুক্ষণ আগে করা তার মুখ মাথাসহ সারা গায়ে শত শত আঘাতের চিহ্ন ভেসে আছে। আকাশের এই অবস্থা কিছুক্ষণ আগে ওসি নিজেই করেছে। গতকাল থেকে আকাশকে এক প্রকার রিমান্ডে রেখেছেন তিনি।
যেন বহু বছরের ক্ষোভ ঝেড়েছে আকাশের উপর। কিন্তু ফলাফলে আকাশ ছিল নিশ্চুপ, যার মুখ থেকে একটা শব্দ তো দূর, টু শব্দটিও বের হয়নি। ওসি আকাশের এক মুঠো চুল ধরে আকাশের মাথা উঁচু করে কঠোর স্বরে বলে, তোদের মতো মাফিয়ারা পারিস শুধু এই সমাজ নষ্ট করতে। একটাকে নিজেই মেরে আমাদের শান্তি দিয়েছিস, আর তার খুনের দায়ে এখন তুই আরেক কিট জেলে পচে মরছিস। আমাদের মতো মানুষের কাজ কমিয়ে দিয়েছিস। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, শুনেছি যাকে মেরেছিস সে নাকি তোর জানের জিগার দোস্ত ছিল। কি যেন নাম তার? ও হ্যাঁ, জ্যাক ডালটন। তা কি এমন হলো যে নিজের বন্ধুকে মেরে দিলি? আকাশ নিভু নিভু চোখে তাকায় ওসির দিকে। মুখের ডান দিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মাথা ফেটে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। দুহাত একেবারে ছেড়ে দেওয়া, গত 7 দিনে শুকিয়ে কেমন যেন অর্ধেক হয়ে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। ফর্সা ত্বকের উপর অদ্ভুত এক কালচে দাগে ভরে গিয়েছে। শুধুমাত্র চেহারাটুকুই বিকৃত হয়নি বোধহয়। তাছাড়া আগের ফিটফাট আকাশের সাথে এই আকাশের কোনো মিলে নেই। এভিজন, এই একটি শব্দে আকাশের শরীর শিউরে ওঠে। সে দুর্বল শরীরটা ঠিকঠাক নাড়াতে না পারলেও করুণ দৃষ্টিজোড়া ঘোরালো সেলের ভেতর। কিন্তু কিছুক্ষণ আগে শুনতে পাওয়া স্পষ্ট জেডির ডাক আকাশের কানে আসলেও আকাশ জেডির অস্তিত্ব খুঁজে পেল না। ঝাপসা চোখ দুটোই ভেসে উঠল তার আর জেডির বন্ধুত্বের কিছু দৃশ্য। সেদিন আকাশের সাথে জেডির প্রথম পরিচয় ছিল। 12 বছরের আকাশ টিফিন টাইমে ক্লাসরুম থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। মাসের এক কোনায় তাদের ক্লাসের একটি ছেলেকে চুপি চুপি কাঁদতে দেখে আকাশ তার দিক পরিবর্তন করে ছেলেটির দিকে এগিয়ে গিয়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের আওয়াজ পেয়ে জেডি দ্রুত হাতে দুহাতে তার চোখ মুখ মুছে নেয়। মাথা তুলে তাকায় আকাশের দিকে। কি মনে করে মৃদু হেসে ডান হাত বাড়িয়ে বলে হাই। আকাশ গম্ভীর মুখে তার সামনে বসা ছেলেটির দিকে চেয়ে আছে। সে হাসল না, মৃদু স্বরে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? টিফিন খাবে না? কথাটা শুনে জেডির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মাথা নিচু করে মলিন গলায় বলে, এমনি খাবো না আমি, তুমি খাও। আকাশ আবারও একইভাবে বলে, কেন খাবে না? জেডি একইভাবে উত্তর করে, আমার মানি, কে টিফিন করে দিবে? আকাশ আবারও প্রশ্ন করে, তোমার বাবা তোমাকে টাকা দেয় না টিফিন খাওয়ার জন্য? জেডির ছোট্ট উত্তর, না। আকাশ অবাক হলো, কোনো বাবা তার ছেলেকে এভাবে না খাইয়ে রাখে? কই, তার বাবা তো তার খুব যত্ন করে। তার মা তাকে টিফিন দেওয়ার পরও তার বাবা তার খাবারের খোঁজ করে, আরও অনেক কিছুও কিনে দেয়। সে অবাক স্বরে বলে, তাহলে তুমি দুপুরের খাবার কখন খাও? জেডির চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। সে এসব বলতে চায় না, কিন্তু আকাশকে তার খুব ভালো লাগে। যদিও কখনো আকাশের সাথে এর আগে তার কথা হয়নি, কিন্তু ক্লাসে দেখত আকাশ সবসময় চুপচাপ থাকে আর মন দিয়ে পড়াশোনা করে। কেউ আকাশের বিরুদ্ধে বা কাউকে নিয়ে কটূক্তি করলে আকাশ তাকে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিত। এসব মিলিয়ে আকাশকে তার বেশ ভালোই লাগে। যেটি ঝাপসা চোখ দুটো ছোট ছোট হাতে ডলে মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলে, খাই না, শুধু সকালে আর রাতে খাই। বাবা বলেছে যাদের মা নেই তাদের দুবেলা খেলেই হয়। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এমন কথা সেই প্রথম শুনল বলে মনে হলো। 12 বছরের ছেলে খুব বেশি বুঝদার না হলেও একেবারে অবুঝ নয়। আকাশের ভীষণ খারাপ লাগলো, মায়াও হলো জেডিকে দেখে। সে জেডির সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, তোমার কি খুব খিদে পেয়েছে? জেডি অবাক হয়ে তাকালো আকাশের দিকে, মাথা নেড়ে না বোঝালো, অর্থাৎ তার খিদে পায়নি। আকাশ চোখ ছোট ছোট করে তাকালো জেডির দিকে, কিছুটা রেগে বলে, তুমি মিথ্যে বলছো তাই না? জেডি ঢোক গিলল। আকাশের সোনালি চোখের মণি দুটো দেখে একটু ভয় পেল, বলল, হুঁ, কিন্তু তুমি কি করে বুঝলে? আকাশ জেডির বাম হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলল, আমি অনেক কিছু বুঝি, তুমি বোকা তাই কিছুই বুঝো না। এরপর আকাশ তাদের ক্লাসরুমে গিয়ে তার ব্যাগ থেকে টিফিন বাটি বের করলো। বাটির এক কোনায় একটু নুডলস পড়ে আছে, সেটা সে একটু আগে খেয়ে রেখে দিয়েছে। আকাশ আফসোস করলো, সে কেন আগে আগে টিফিন খেয়ে নিল। না খেলে এখন সে তার টিফিন জেডিকে দিতে পারত। অতঃপর সে তার ব্যাগ সহ জেডির ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। জেডির হাত ধরে রেখেছে আকাশ। জেডি আকাশের পিছু আসতে আসতে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আকাশ শুনল না। সে দারোয়ানকে ফাঁকি দিয়ে জেডিকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। একটি রিক্সা ঠিক করে সে আগে রিক্সাতে উঠে জেডির দিকে হাত বাড়িয়ে বলে, এসো, তোমাকে আমাদের বাড়িতে ঘোরাতে নিয়ে যাচ্ছি। জেডি এবার কিছুই বলল না। সে আকাশের হাত ধরে রিক্সায় উঠে পড়ল। দুজন বাচ্চা পাশাপাশি বসলে রিক্সাওয়ালা রিক্সা টানতে শুরু করে। জেডি আকাশের দিকে তাকিয়ে হাসে। সে এভাবে রিক্সায় উঠে কখনো ঘুরে বেড়ায়নি। তার কোনো বন্ধু নেই, তাই নতুন অনুভূতি হচ্ছে। কিন্তু আকাশ হাসে না, সে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। সাথে জেডির বাঁ হাত তার দু হাতে শক্ত করে ধরে রেখেছে। বাসায় ফিরলে আসমানি নাওয়ান অসময়ে আকাশকে স্কুল থেকে ফিরতে দেখে আকাশকে অনেক বকাঝকা করে।
আকাশ অনেকক্ষণ চুপচাপ শুনলো, এক পর্যায়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, আমার বন্ধু খেতে পায় না তাই ওকে খাওয়াতে এনেছি মা। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? আমার বন্ধুকে অনেক খাবার দাও, আমার ভাগেরটাও দাও। ওর অনেক খিদে পেয়েছে, ওর বাবা ওকে খেতে দেয় না। আসমানি নয়নের বকাঝকা শুনে ছোট্ট জেরি প্রায় কেঁদেই দিয়েছিল, কিন্তু আকাশের কথা শুনে সে অবাক হয়ে আকাশের দিকে তাকায়। তার ঠিক মনে পড়ছে না আকাশ তার কবে বন্ধু হলো। এদিকে আকাশ মাকে কথাটা বলে জেরির হাত ধরে তার ঘরের দিকে নিয়ে যায়। জেরি চুপচাপ আকাশের সাথে পা মেলায়। আসমানি নয়নও আর কিছু বলে না, সে কেবল নিজ ছেলের পাশে অপরিচিত ছেলেকে দেখল। মায়াও লাগলো জেরির জন্য, তার ছেলে তো মিথ্যে বলবে না, তার মানে ছেলেটার পেটে হয়তো আসলেই অনেক খিদে। এজন্য সে ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে গেল। আকাশ যেদিকে আনার কিছুক্ষণ পর আসমানি নয়ন গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে খাবার দিয়ে যান আকাশের ঘরে। আকাশ ফ্রেশ হয়ে আসার পরও যেদিকে খেতে না দেখে সে হাত ধুয়ে এসে ভাত মাখতে শুরু করলো। এটা দেখে যেদি মন খারাপ হয়ে গেল। খিদেই তার পেট ব্যথা করছে, কিন্তু লজ্জায় খেতে পারছিল না। সে ভেবেছিল আকাশ তাকে সাধবে, কিন্তু নিজেই খাবার মাখতে লাগলো নিজে খাওয়ার জন্য। বাচ্চা জেডির খিদের চোটে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। সে কেবল আকাশের ভাত মাখার দিকে চেয়ে রইল। একটু পর পর জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। ভাবনার মাঝে হঠাৎই আকাশ তার মাখা ভাতের এক নোলা জেডির মুখের সামনে ধরল। জেডি অবাক হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ ডেকে বলে, তোমাকে খাওয়ানোর জন্য এনেছি, তাই খেতেই হবে। না খেতে চাইলে ঠাস ঠাস করে থাপ্পড় খাবে। আমি ছোট হলেও অনেক থাপ্পড় মারতে পারি, তুমি তো জানোই, তাই না? জেডি কি বলবে বুঝলো না, সে হুট করেই হেসে ফেলল। দ্রুত বড় করে হাঁ করল। আকাশ সাথে সাথে জেডির মুখে ভাত পুড়ে দিল। জেডির বড্ড খিদে পেয়েছিল। সে আকাশের হাতে পুরো এক প্লেট ভরা সব ভাত গপাগপ খেয়ে নিল। সবশেষে পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। এবার আকাশ মৃদু হাসল। জেডিও হেসে বলল, এত মজার খাবার আমি কখনো খাইনি, বেশি খেয়ে ফেলেছি মনে হয়। সরি। সরি শব্দটা শুনে আকাশে বিরক্ত হলো, তবে এ নিয়ে কিছু বলল না। জিজ্ঞেস করলো, এত মজার খাবার খাওনি বললে কেন? জেডি মলিন গলায় বলে, তোমার মনে হয় আসল মা, কিন্তু আমার তো সৎ মা, তাই আমাকে ভালো খাবার দেয় না, আমার ছোট ভাইকে শুধু দেয়, আর আমাকে বেঁচে যাওয়া খাবার দেয়। কথাটা শুনে আকাশের মনটা পুরো বিষাদে ছেয়ে গেল। বলল, ও, তোমার বাবা তো নিচের, তাহলে সে কেন তোমাকে আদর করে না? ছোট্ট জেডির মুখখানা আরো মলিন হয়ে গেল। বলল, বাবা আমাকে আদর করতো তো, এই যে তুমি আমাকে খাইয়ে দিলে এভাবে খাইয়ে দিত, কিন্তু নতুন মা আসার পর থেকে আর আদর করে না, আমাকে ঠিক করে চেনেও না। আচ্ছা, আসল মায়েরা কেমন হয় আমাকে একটু বলবে? কথাটা শুনে আকাশ আশ্চর্যজনকভাবে জেডির দিকে তাকালো। জেডি আমতা আমতা করে বলে, না মানে, তোমার মা তোমার কথা শুনে আমাকে খাবার দিয়ে দিল, আর আমার মা তো আমাকেই খাবার দেয় না। তোমার মা তোমার রাগ দেখেও কিছু বলল না, কিন্তু আমার মা তো উল্টো আমাকেই মারে, এত মারে যে শরীর দাগ পড়ে যায়। তাই বললাম আর কি, আসল মায়েরা মনে হয় অন্যরকম হয়, তাই না? ছোট্ট আকাশের চোখের কোণ ভিজে উঠল। সে ছোট হলেও যথেষ্ট বুঝদার, এমন ছিল কখনো দেখেনি সে। আকাশকে চুপ দেখে জেডি একটু ভয় পেল। এতক্ষণে বুঝেছে আকাশ একটু একটু রাগী, সে হয়তো ভুলভাল বলায় আবার না তাকে মেরে দেয়। জেডি ভয় পেল কিছুটা। আকাশ হাত ধুয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বলে, তোমার শার্ট খোলো। জেডি ভীত কণ্ঠে বলে, তুমি কি আমাকে মারবে নাকি? আমি কালকেই নতুন মায়ের মার খেয়েছি, আজ আমাকে মেরো না প্লিজ। আকাশ কি বলবে বুঝলো না। বাচ্চা ছেলেটির কি ভীষণ ব্যথা লাগলো জেডির কথা শুনে। আকাশ নিজেই জেডির পরনের শার্ট টেনে খুলে দিলে জেডি ভীত হয়ে বিছানার উপর পা তুলে গুটিয়ে বসলো। আকাশ জেডির শরীরের খেয়াল করলে দেখলো পুরো শরীর লাল লাল দাগ, জায়গায় জায়গায় ফুলে উঠেছে, কিছু দাগ অনেকটা কালচেও হয়ে গিয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে দেখলো জেডির শরীর অবস্থা। ওই ডাইনি মহিলা তোমায় তো মারে জ্যাক। আকাশের মুখে প্রথমবার নিজের নাম শুনে জেডির ভীষণ ভালো লাগে। সবাই তাকে জেডি বলে ডাকে, আকাশে একমাত্র তাকে জ্যাক বলে ডাকলো, এজন্য আরও বেশি ভালো লাগলো। সাথে ডাইনির শব্দটা শুনে জেডি শব্দ করে হেসে ফেলল, কিন্তু আকাশের চোখ দুটো হালকা লাল হয়ে এসেছে দেখে জেডি নিজেকে সামলে নিল। মাথা নিচু করে বলে, আসলে উনি আমাকে এভাবেই মারে, আমার অভ্যাস হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আকাশ কিছুই বলল না, সে দুহাতে চোখ ডলতে ডলতে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মাথায় দুটো মলম হাতে করে দৌড়ে তার ঘরে আসে। এরপর জেডির উদ্দেশ্যে বলে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে মলম দিয়ে দেব, এগুলো দিলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জেডি আকাশের কাণ্ডে অবাক হয়। তার বাবাই তার জন্য এত ভাবে না, আর তার একদিনের বন্ধু তার জন্য এত ভাবছে। জেডি মৃদু হেসে বলে, আমি কিভাবে সুস্থ হব? আমার নতুন মা তো আমাকে প্রতিদিনই মারে। আকাশ ঢোক গিলে বলে, আর মারবে না, আমার বাবা আসলে তাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। আমার বাবার অনেক ক্ষমতা, তোমার সৎ মায়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করব, তাহলে সে আর তোমাকে মারতে পারবে না। জেডি তখন আকাশের মতো অত বুঝদার নয়,
সে অত শত না বুঝলো এটা বুঝলো এবার থেকে হয়তো তাকে অত শক্ত মার খেতে হবে না, কারণ তার একটা বন্ধু আছে, তাকে আদর করার মানুষ হয়েছে। জেডি চুপচাপ শুয়ে পড়ল। আকাশ জেডির পাশে বসে ছোট্ট ছোট্ট হাতে জেডির পুরো শরীরে আলতো হাতে মলম লাগিয়ে দিতে লাগলো। থেকে থেকে ব্যথা লাগলে জেডি মৃদু আর্তনাদ করে উঠলে আকাশ ফু দিতে দিতে মলম লাগায়। জেডি মৃদু হেসে বলে, আচ্ছা তুমি তো আমাকে চেনো না, তাহলে তুমি তোমার মাকে কেন বললে আমি তোমার বন্ধু? আকাশ উত্তর দেয়, কারণ তোমাকে আমি আমার বন্ধু বানিয়ে ফেলেছি। কথাটা শুনে জেডির চোখ দুটো চকচক করে উঠল। আকাশ তো কারোর সাথে ঠিকঠাক কথাই বলে না, সেখানে তাকে বন্ধু বানিয়ে ফেলেছে আর তাকে কত ভালোবাসছে। এটা ভেবেই জেডি উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি বলছো তুমি আমাকে এভাবেই আদর করবে? আকাশ মৃদু হেসে বলে, হুম। হঠাৎই জেডির উৎফুল্ল মনটা নিভে গেল। মলিন গলায় বলে, সারা জীবন কেউ আদর করে না, বাবাও একসময় আমাকে আদর করত, এখন আর করে না। আকাশের কাট উত্তর, আমি সারা জীবন তোমাকে এভাবেই আদর করব, তবে আমার একটা শর্ত আছে। জেডি প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলে, কি শর্ত? আকাশ মলম দেওয়া থামিয়ে দিয়ে জেডির দিকে তাকিয়ে বলে, আমাকে কখনো ভুলে যাওয়া যাবে না। জেডি মাথা নেড়ে বলে, আমি তোমাকে কখনো ভুলে যাব না। আকাশ মৃদু হাসে, তবে কিছু বলে না। আবারও মনোযোগী হয় জেডির গায়ে মলম লাগাতে। পুরনো দিনের কথা ভেবে আকাশের দু চোখ ভরে ওঠে। জ্যাক সেদিন তাকে কথা দিয়েছিল সে তাকে কখনো ভুলবে না, কিন্তু গত 6 বছর আগে আকাশ যে সিচুয়েশনে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আকাশের মনে হয়েছিল জ্যাক তাকে ভুলে গিয়েছে। জ্যাক ইংল্যান্ড চলে গিয়েছে জানতে পারার পর আকাশ নিজের অভিমান সরিয়ে জ্যাককে কল দেওয়ার পর সামনে যখন জ্যাক তার কল কেটে দিত, এরপর সে অন্যভাবে জ্যাকের খোঁজ নিতে গেলে জ্যাকের আঙ্কেল তাকে জানায় জ্যাক তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। এখন আর আকাশকে জ্যাকের প্রয়োজন নেই। আকাশ খোঁজ নিয়ে জানতে পেরেছিল জ্যাক সত্যি জ্যাকের হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছিল, আর তারপরে সে ইংল্যান্ডে চলে যায়। আকাশ জানতে পারেনি জ্যাকের ভালোবাসার মানুষকে, শুধু জানতে পেরেছিল জ্যাক তার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। জ্যাকের এমন ব্যবহার আকাশকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে সেদিন তার মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদেছিল জ্যাকের জন্য। কেঁদে কেঁদে বলেছিল, জ্যাক আমাকে কথা দিয়ে কথা রাখেনি মা, ও আমাকে ভুলে গিয়েছে, ও আর আমার সাথ চায় না। জ্যাক আমার সাথে বেইমানি করেছে মা, আমি ওর ভালোবাসার মানুষকে ওর বুকে ফেরানোর জন্য আমার গায়ের কত ঘাম ঝরিয়েছি, কতদিন না খেয়ে গ্রামে গ্রামে বেরিয়েছি, কত রাত না ঘুমিয়ে ওর ভালোবাসার মানুষকে খুঁজেছি শুধু ওর মুখে হাসি দেখব বলে। আজ ও ওর ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলেছে মা। ও আমার ভালোবাসার দাম এত জঘন্যভাবে কেন দিল মা? মা বলো না। তখন তো আকাশ জানতো না তাদের পিছনে বড়সড় চক্র চলছে। জ্যাকের বাবার পাশাপাশি জ্যাকের আঙ্কেলও চাইতো না জ্যাক আকাশের সাথে মিশুক, ঠিক যেমন আসমানি নওয়ান চাইতেন না তাদের দু বন্ধুকে আলাদা করতে। কতজনের কত কল্পনা জল্পনা ছিল, আজ তাদের উদ্দেশ্য সফল হয়েছে। এতটাই নিখুঁতভাবে সফল হয়েছে যে এভি তার প্রাণপ্রিয় বন্ধু জ্যাককে নিজে হাতে এই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়েছে, যার ভার বইতে অক্ষম আকাশ। সে কি করে মানবে জেডির এত করুণ মৃত্যু? সে তো একদিনে জেডিকে রাস্তা থেকে তুলে এনে তার ঘরে জায়গা দিয়েছিল, জেডিকে সন্তানের মতো আগলে নিয়েছিল, নিজে বাবার মতো জেডির আদর যত্ন করেছিল। কথাগুলো ভাবতে গিয়ে আকাশের বুকে ব্যথা বাড়ল। রক্তলাল চোখ বেয়ে অনবরত অশ্রু গড়ালো। অস্পষ্ট স্বরে আওড়ালো, আমাকে কি মৃত্যুদণ্ড দেয়া যায় না আল্লাহ?